দেখুন, আজ প্রতিটা মানুষের কেবল একটাই স্বপ্ন, যে কোনো না কোনো ভাবে পরিশ্রম করে সে ফাইন্যান্সিয়ালি ফ্রি হয়ে যাবে, যাতে বাকি জীবনটা তাকে আর কাজ না করতে হয় আর শান্তিতে তার জীবনটা কাটাতে পারে। কিন্তু এর জন্য যে প্রথম স্টেপ, সেটা হলো টাকার সাইকোলজিটা বোঝা। এটা বোঝা যে এই টাকা আসলে কাজ কিভাবে করে। আর এই কনসেপ্টটাকে কিছু মানুষ সঠিকভাবে বুঝতেই পারে না। এছাড়া এই পৃথিবীর প্রায় 66% এমন মানুষ আছে যারা নিজেকে ফিউচার বিলিয়নার হিসাবে দেখে, কিন্তু তারপরেও তাদের কাছে প্রপার ফাইন্যান্সিয়াল নলেজ নেই। এরা ম্যাক্সিমাম টাইম সঠিক সিদ্ধান্ত নিতে পারে না, অর্থাৎ এদের উদ্দেশ্যটা তো থাকে প্রফিটে, কিন্তু এরা লস করে বসে থাকে। দেখুন, যেমন একটি মজবুত ও দীর্ঘস্থায়ী বিল্ডিং তৈরি করার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো ওই বিল্ডিং এর ফাউন্ডেশন মজবুত হতে হবে। এর কারণ হলো, যদি ফাউন্ডেশনটা মজবুত না হয়, তাহলে আপনি বাড়ি তো দূরের কথা, মহল তৈরি করলেও সেটা একটি সময় পর ভেঙে পড়বেই। একইভাবে ফাইন্যান্সিয়ালি সাকসেস অর্জন করার জন্য আপনার এই ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনে স্ট্রং হওয়া অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ এখানে যদি আপনার ফাউন্ডেশনটা মজবুত না হয়, তাহলে একটি ছোট্ট ইমার্জেন্সি আপনার অনেক বড় লস করে দিতে পারে। আর এই কারণেই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনকে মজবুত করতে শেখাবো। আর আমি আপনাদের এমন কিছু মানি বেসিক সম্পর্কে বলবো, যেটাকে বলা তো হয় বেসিক, কিন্তু ভবিষ্যতে এই ছোট্ট বেসিক গুলোই আমাদের বড় সফলতার কারণ হয়ে দাঁড়ায়। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, ডোন্ট বাই এভরিথিং ইউ ওয়ান্ট। যে কোনো কাজ শুরু করার পরে যখন আমাদের কাছে টাকা আসা শুরু হয়ে যায়, তখন ওই টাকা আর একটি জিনিসকে নিজের সঙ্গে নিয়ে আসে, আর সেটা হলো এক্সাইটমেন্ট। এক্সাইটমেন্ট হলো আপনার মন যা চাই সেটা কেনার ইচ্ছে। তখন এতে কিছু যায় আসে না যে ওই জিনিসটা আপনার জন্য প্রয়োজন কিনা। এমনটা আপনার সঙ্গে হয়তো অনেকবার হয়েছে, যেখানে আপনি এক্সাইটমেন্টের কারণে আপনি সেই জিনিসটাও কিনে নিয়েছেন, যে জিনিসটা হয়তো আপনার খুব একটা প্রয়োজন ছিল না। আর ওই জিনিসটা কেনার পিছনের কারণ ছিল তখন আপনার পকেটে টাকা ছিল। আর এই হ্যাবিটটা যদি একটি লিমিট পর্যন্ত থাকে, তাহলেও খুব একটা সমস্যা হয় না। প্রবলেম আসাটা তখন শুরু হয়ে যায় যখন আমরা এই হ্যাবিটের উপর থেকে কন্ট্রোলটাই হারিয়ে ফেলি। কারণ ওই সময় আপনি ওই জিনিসটা কিনে নেবেন যেটা আপনি অ্যাফোর্ডও করতে পারবেন না। বাপি নামের আমার একটি বন্ধু আছে, যার এই একই রকমের অভ্যেস ছিল। অর্থাৎ সে মাইনে পেত 25,000 টাকা, কিন্তু সে এমন শখ রাখতো যেন সে 1 লক্ষ টাকারও বেশি স্যালারি পায়। আর এই সব কিছুর জন্য সে ইএমআই এবং ক্রেডিট কার্ড ব্যবহার করত। আর একবার তো বাপি তার লিমিটটাই ক্রস করে দেয়, কারণ সে 1,48,000 টাকা দামের আইফোন 15 প্রো ম্যাক্স এই কারণে কিনে নেয়, কারণ তার কাছে কিছু টাকা সেভিংস ছিল, আর বাকি এক্সট্রা টাকা সে ইএমআই করে নেয়। আর মাত্র 3 মাস পরেই হঠাৎ করেই তার মা অসুস্থ হয়ে পড়ে, কিন্তু তখন বাপির কাছে এতটা টাকা ছিল না যে কোনো একটি ভালো হসপিটালে সে তার মাকে চিকিৎসা করার জন্য নিয়ে যাবে। আর সবশেষে বাধ্য হয়ে তাকে তার মোবাইলটা অর্ধেক দামে ইমার্জেন্সিতে বিক্রি করতে হয়। আর ওই টাকা দিয়ে তার মায়ের চিকিৎসা তো হয়ে যায়, কিন্তু আজও তাকে প্রতি মাসে ওই ফোনের জন্য ইএমআই দিতে হচ্ছে, যে ফোনটা আজ তার কাছে নেই। তাই এখান থেকে আপনাকে বুঝতে হবে, যদি আপনার কোনো একটি জিনিস পছন্দ হচ্ছে অথবা আপনার ইচ্ছে হচ্ছে কোনো কিছু কেনার, তাহলে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি সেই জিনিসটা কখনই কিনবেন। আপনাকে আপনার প্রায়োরিটি এবং ডিজায়ার এই দুটোর মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আপনাকে বুঝতে হবে আপনার লিমিটটা কি। যদি আপনি আপনার রোজগারের থেকে বেশি খরচ করেন, তাহলে আপনি কখনোই ফাইন্যান্সিয়ালি ফ্রি হতে পারবেন না। ফাইন্যান্সকে কন্ট্রোল করার একটি বেসিক নিয়ম আছে, আর সেটা হলো 50-30-20 রুল, যেখানে আপনি আপনার টোটাল ইনকামের 50% আপনি আপনার প্রয়োজনের উপরে খরচ করবেন, 30% আপনি আপনার ডিজায়ারের উপরে খরচ করবেন, আর বাকি 20% সেভিংস এবং ইনভেস্টমেন্টের উপরে খরচ করবেন। আর যখন আপনি এই নিয়ম অনুযায়ী আপনার নিডস এবং ডিজায়ারের পার্থক্য করাটা শিখে যাবেন, তখন আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশন বিল্ড করার একটি স্টেপ আগে চলে যাবেন। নাম্বার 2, চুজ ইউর সারাউন্ডিং ওয়াইসলি। টাকা সম্পর্কে আপনার চিন্তা কি রকমের হবে, এটা এই কথার উপরে নির্ভর করে যে আপনার চারপাশে কি রকমের মানুষ বসবাস করে। আপনারা ওই কথাটা তো শুনেছেন, আপনি আমাকে আপনার 5টা বন্ধুর সম্পর্কে বলুন, আমি আপনাকে আপনার ফিউচার বলে দেব। বলা হয় আমরা হলাম ওই 5টা মানুষের অ্যাভারেজ, যাদের সঙ্গে আমরা সব থেকে বেশি সময় কাটাই। আর তাই যদি আপনার বন্ধুরা এমন হয় যারা সবসময় এনজয় করতে এবং খরচ করতে পছন্দ করে, তাহলে অনেক বেশি সম্ভাবনা আছে তাদের এই অভ্যেসটা একদিন আপনার মধ্যেও চলে আসবে। অনেক মানুষ এই জিনিসটা শুরুতে বুঝতে পারে না, আর তারা এমন মানুষদের সঙ্গে নিজের ফ্রেন্ড সার্কেল তৈরি করে নেয় যারা নিজে অনেক বেশি খরচ করে অথবা আপনাকে দিয়ে খরচ করায়। আর হয়তো আপনি বুঝতে পারেন না, কিন্তু এর কারণে আপনি আপনার অভ্যেস খারাপ তৈরি করে নেন। এই কারণে আপনার ফ্রেন্ড সার্কেলে ম্যাক্সিমাম মানুষ এমন থাকতে হবে যারা কেবলমাত্র টাকাকে নয়, বরং আপনাকে ভালোবাসবে। কারণ যারা আপনার সঙ্গে কেবলমাত্র টাকার জন্য আছে, যারা আপনার টাকা দিয়ে তাদের ইচ্ছে পূর্ণ করতে চায়, তারা ততদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে যতদিন পর্যন্ত আপনার কাছে টাকা থাকবে। আর যখন আপনার কাছে টাকা থাকবে না,
অথবা যখন আপনি কোনো সমস্যার মধ্যে পড়বেন তখন এই মানুষগুলো আপনাকে এমন ভাবে রেসপন্স করবে যেন এরা আপনাকে চেনে না। তাই শুনতে হয়তো এটা আপনার খুবই বেসিক মনে হচ্ছে, কিন্তু এটা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। নাম্বার 3, ডোন্ট অলওয়েজ ওয়ার্ক ফর মানি, মেক ইউর মানি ওয়ার্ক ফর ইউ। পরিবর্তন হলো এই পৃথিবীর নিয়ম, আর এটা প্রতিটা মানুষকে ফেস করতে হয়। আজ যদি আপনি এমন কোনো একটি বিজনেস করছেন অথবা আপনি এমন কোনো জব করছেন যেখান থেকে আপনি আজ ভালো টাকা রোজগার করছেন, তাহলে এটা গুরুত্বপূর্ণ নয় যে আপনি এখান থেকে সবসময় ভালো টাকা রোজগার করতে পারবেন। ইনকেস যদি কোনো ইমার্জেন্সি চলে আসে তাহলে আপনার এই রোজগারটা হঠাৎ করেই বন্ধ হয়ে যেতে পারে। কিছু মানুষের এর ফলে এমন অবস্থা হয়ে যায় যে তারা পুনরায় আর কিছুই করতে পারে না। অন্যদিকে কিছু মানুষ তারা তাদের পরিস্থিতিটা খুব দ্রুত পরিবর্তন করে দেখায়, আর এর পেছনের কারণ হলো ওই মানুষগুলো কেবলমাত্র এই একটি ইনকামের উপরে ডিপেন্ড হয়ে থাকে না, এরা এদের এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করে রাখে যাতে ভবিষ্যতে যদি কোনো ইমার্জেন্সি চলে আসে তারা ফাইন্যান্সিয়ালি স্টেবল হতে পারে। আর এই প্রসেসটা আপনার উপরেই প্রযোজ্য। তাই আপনি আপনার ফ্রি টাইমে সেই জিনিসের উপরে কাজ করুন যেটা আপনার জন্য একটি নতুন ইনকাম সোর্স তৈরি করতে সাহায্য করবে। কারণ উপরওয়ালা না করুক, যদি আপনার মেন কাজে কোনো সমস্যা চলে আসে তাহলে অন্তত তখন যেন আপনার কাছে একটি সেকেন্ড ইনকাম সোর্স থাকে যা আপনার ওই ইমার্জেন্সিকে ম্যানেজ করতে সাহায্য করবে। নাম্বার 4, ইনভেস্টমেন্ট। এই পৃথিবীর একটি বড় পপুলেশন রবার্ট কিওসাকির মতে একটি র্যাট রেসের মধ্যে জীবন কাটাচ্ছে, অর্থাৎ অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস, টাকা রোজগার করা আর সেই টাকাটাকে খরচ করে দেওয়া। আর এটাই বেশিরভাগ মানুষের জীবন। আর সব থেকে আশ্চর্যের কথা হলো এই র্যাট রেস থেকে বাইরে বেরিয়ে আসার জন্য তারা কখনো চিন্তাই করে না, কারণ তাদের মনে হয় যদি তারা আলাদা কোনো স্টেপ নেয় তাহলে তাদের রুটিনটা খারাপ হয়ে যাবে আর তারা এখন যে টাকাটা রোজগার করছে সেখানে লোকসান হয়ে যাবে। আর এই কারণে এরা না ফাইন্যান্সিয়াল নলেজ নেয় আর না ইনভেস্ট করার কথা চিন্তা করে। এরা কমফোর্ট জোনের মধ্যে থেকেই এদের সম্পূর্ণ জীবনটা পার করে দেয়। দেখুন, যখনই এই ইনভেস্টমেন্টের কথা বলা হয় তখন অনেকেই এর সম্পর্কে ভাবে যে আমাকে শেয়ার মার্কেট অথবা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার কথা বলা হচ্ছে। আর এটা হলো একটি কারণ যে মানুষ এই ইনভেস্টমেন্টকে অ্যাভয়েড করতে চায়, কিন্তু এমনটা নয়। শেয়ার মার্কেট ও মিউচুয়াল ফান্ড হলো কেবলমাত্র একটি অপশন। এছাড়া আরো অনেক উপায় আছে আপনার কাছে যেখানে আপনি আপনার টাকা ফিউচারের জন্য ইনভেস্ট করতে পারেন, আর সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক, গোল্ডের উপরে হোক, প্রপার্টিতে হোক অথবা অন্য কিছুতে। তাই আপনি ইনভেস্টমেন্ট যেখানেই করেন তার সম্পর্কে নলেজ নিয়ে ইনভেস্ট করার সিদ্ধান্ত নিন। যদি আপনার কাছে ইনভেস্ট করার মতো টাকা না থাকে তাহলে আপনি আপনার টাইমকে ইনভেস্ট করুন। আর এই র্যাট রেস থেকে বাইরে বেরিয়ে আসার জন্য আমি আগেও অনেক ভিডিও তৈরি করেছি, আপনি ওই ভিডিওগুলো দেখুন, বোঝার চেষ্টা করুন সেখানে কি প্রসেসের কথা বলা হচ্ছে। আমি জানি আমার চ্যানেলের বেশিরভাগ সাবস্ক্রাইবার হলো ইয়ং, আর 90% ভিডিও আমি ইয়ং জেনারেশনের কথা মাথায় রেখেই তৈরি করি, কারণ এখন আপনাদের কাছে সেই সময়টা আছে যাতে আপনি আপনার ফিউচারকে একটি সঠিক দিকে নিয়ে যেতে পারেন। তাই সময় থাকতেই আপনি আপনার ফাইন্যান্সিয়াল ফাউন্ডেশনকে এতটা মজবুত তৈরি করে নিন যাতে ভবিষ্যতে আপনার টাকার কোনো সমস্যা না হয়। আশা করি আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলো আমি আপনাদেরকে বললাম এগুলো আপনি অবশ্যই ফলো করবেন। সবশেষে ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।